নমস্কার। দ্য ওয়ালের তরফে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবছর আমরা ৭৫তম বর্ষে পা দিলাম, ফলে এবছরের স্বাধীনতা দিবসের একটা আলাদা তাৎপর্য রয়েছে। এই প্রেক্ষাপটে আমরা আপনাদের সঙ্গে আলাপ করাবো এক নতুন ভারত। সেই নতুন ভারত গত ৩ দশকের ভারত। অনেকেই বলে থাকেন যে ১৯৪৭-এর ১৫ই আগস্ট আমরা যেমন ব্রিটিশের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম, ঠিক তেমনি ১৯৯১-এর ২৪শে জুলাই সেটাও একটা স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস হচ্ছে একটা নতুন ভারত গড়ার স্বাধীনতা দিবস। সেদিন কি হয়েছিল সেই প্রসঙ্গে আসব, এবং তার আগের ভারতবর্ষ কেমন ছিল, কেনই বা সেই দিনটিকে আলাদা করে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, সে সমস্ত নিয়েই আজকের আমাদের আলোচনা, আমাদের বিষয় নবভারত। ২৪শে জুলাই ১৯৯১ ভারতের সংসদে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং, যিনি পরবর্তীকালে আমাদের দেশের ২ দফার প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি সেদিন যে বাজেট পেশ করেছিলেন সেই বাজেটকে ধরা হয় এই ৭৫ বছরের ভারতবর্ষের একটা মাইলস্টোন। কেন মাইলস্টোন? মাইলস্টোন এই জন্যে যে ভারতবর্ষ যেভাবে চলছিল সেখান থেকে এই বাজেট একটা নতুন অভিমুখে যাতায়াত করার বা চলার একটা বার্তা দিল। আমরা সবাই জানি যে বাজেট কিন্তু আদতে হয়তো কিছু টাকা পয়সার অঙ্ক থাকে, কিন্তু আদতে বাজেট হচ্ছে একটি রাজনৈতিক বার্তা। বাজেটের মধ্য দিয়েই একটা সরকার তুলে ধরে যে সে কোন পথে দেশকে চালিত করতে চায়। মনমোহন সিং কোন পথে দেশকে চালিত করার কথা বলেছিলেন যে রাষ্ট্রের কাঁধে ভর দিয়ে বাঁচা যাবে না, প্রত্যেক নাগরিককে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে নতুন পথে হাঁটতে হবে, সব রাষ্ট্র করবে এই ভাবনা থেকে আমাদের সরতে হবে। এই ভাবনায় আমরা তার আগের বছরগুলো, অর্থাৎ ১৯৪৭-এর ১৫ই আগস্ট থেকে তার আগের বছরগুলো আমাদের যারা প্রধানমন্ত্রী এবং যারা সরকার পরিচালনা করেছেন তারা ভারতবাসীকে সেই পথেই চালিত করেছিলেন। সব কিছুই রাষ্ট্রের দায়, শিক্ষা রাষ্ট্রের দায়, স্বাস্থ্য রাষ্ট্রের দায়, পানীয় জল রাষ্ট্রের দায়, জনস্বাস্থ্য রাষ্ট্রের দায়, সব কিছুই রাষ্ট্র করবে, রাষ্ট্র মানে সরকার করবে। কিন্তু যেটা হলো যে ১৯৮০-র পর থেকে ভারতবর্ষ এক নতুন সংকটের মুখে পড়ল। সেই সংকট হচ্ছে যে আমরা যেটাকে বলি না যে যত্র আয় তত্র ব্যয়। এই যত্র আয় তত্র ব্যয়ের জায়গা তো আর ভারতবর্ষ রইল না। তার ব্যয়ের বোঝাটা এত বড় হয়ে গেল এবং আয়ের অংশটা এত কম হয়ে গেল যে দিনহানি দিন খাই অবস্থাও রাষ্ট্রের তখন নেই। ১৯৯১-এর আগে ১৯৯০-এর মাঝামাঝি সময় এমন অবস্থাও হলো যে সরকারের হাতে তেল অর্থাৎ জ্বালানি কেনার পয়সা পর্যন্ত থাকবে না। দিন সাতেক পর এমন একটা পরিস্থিতি তৈরি হলো, রিজার্ভ ব্যাংক সরকারকে জানালো যে সরকারের আর্থিক অবস্থা কিন্তু এই রকম, অর্থাৎ রাষ্ট্র নিজেই অচল হয়ে যাবে। যার হাতে সংসার তিনিই বলছেন যে আমি নিঃস্ব। এমন একটা পরিস্থিতিতে আমরা কি করেছিলাম না, তৎকালীন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর তিনি দেশকে সেই প্রথম অনেক সমালোচনা, অনেক বাধা বিপত্তি এড়িয়ে তাকে যে সিদ্ধান্তটি নিতে হয়েছিল, অত্যন্ত কঠোর এবং অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে ভারতবাসীর যে সোনা বিভিন্ন ব্যাংকে বন্ধক রেখে তারা ঋণ নিয়েছেন, সেই সোনা রাষ্ট্র বিদেশি ব্যাংকের কাছে বন্ধক রেখে একটা মোটা টাকা ধার নিল। তা না হলে ভারতবর্ষ নামক এই সংসারটা অচল হয়ে যেতে বসেছিল। ফলে সেই সময়কার মতো করে কোনো রকমের একটা ঠেকা দেওয়া গিয়েছিল অর্থনীতিটাকে, কিন্তু এইভাবে তো দিনের পর দিন চলে না। তাই মনমোহন সিং তিনি যখন অর্থমন্ত্রী হলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, তারা বুঝলেন যে এইভাবে দিনের পর দিন ধার কর্জ করে কোনো রাষ্ট্র চলতে পারে না, রাষ্ট্রকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তারা ভাবলেন এবং তারা দেখলেন, পরামর্শ করলেন এবং বুঝলেন যে রাষ্ট্রের নিজের কিছু ত্রুটি বিচ্যুতি পরিবর্তন করা দরকার। সেই পরিবর্তনের একটা বড় জিনিস হচ্ছে যে সব দায়িত্ব আমার, এই যে একটা ভালো মানুষই আমরা করে যাই এবং দিনের শেষে সবার মুখে অন্ন জোগাতে পারি না, এই ভালো মানুষইটা বন্ধ হওয়া দরকার। অর্থাৎ রাষ্ট্র স্পষ্ট করে বলল যে বেসরকারি উদ্যোগ, বেসরকারি বিনিয়োগ এগুলো অনেক প্রয়োজন। শুধু বেসরকারি নয়, রাষ্ট্র বলল আমার বিদেশি অর্থ সাহায্য দরকার, বিদেশি বিনিয়োগ দরকার, বিদেশের প্রযুক্তি আমার দরকার। মনমোহন সিং যে বাজেটটা পেশ করলেন সেই বাজেটের
যদি নির্যাস বলা যায় তাহলে তিনটি শব্দ তার মধ্যে ছিল। সেটা হচ্ছে যে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ এবং বিশ্বায়ন। প্রথমে আসি বেসরকারীকরণ, যেটা আমি আগেই বলছিলাম যে ভারতবর্ষের ভাবনাটা এমন ছিল যে সব দায় আমার, অর্থাৎ রাষ্ট্রের। উনি বললেন যে না, সব দায় রাষ্ট্র নেবে না, বেসরকারি কোম্পানিকেও আমরা সেই সুযোগটা দেব। তার আগে সমস্যাটা কি ছিল না, বেসরকারি কোম্পানি কাজ করতে পারতো, কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য একটা লম্বা পথ পেরোতে হতো, যেটাকে আমরা বলি লাইসেন্স রাজ। অর্থাৎ সব কিছু ছোটোখাটো কলকারখানা, হাসপাতাল যা করতে হবে ভারত সরকারের অনুমতি দিতে হবে, সেটাকে আমরা বলি লাইসেন্স রাজ। মনমোহন সিং এই লাইসেন্স রাজের অবসান ঘটালেন। তিনি বললেন যে শিল্প করার জন্যে কতিপয় বিশেষ ধরনের শিল্প ছাড়া বাকি শিল্প করার জন্যে আর ওই দিল্লি এসে নেতা মন্ত্রীদের, অফিসারদের ধরতে হবে না। শিল্পের জন্যে রাজ্যগুলোই তারা তাদের মানে শিল্প সংস্থাকে অনুমতি দিতে পারবেন। এবং শুধু তাই নয়, উনি শিক্ষা, স্বাস্থ্য, মূলত এই দুটো বিষয়কে বললেন যে এই যে দুটি মৌলিক পরিষেবা, এখানেও বেসরকারি কোম্পানিকে তারা সুযোগ দিতে চান। আজকে যদি আমরা কলকাতার চিত্রটা দেখি, 90-এর আগে পর্যন্ত যেটা ছিল কলকাতা শহরে যে বেসরকারি হাসপাতাল, তার মধ্যে ছিল বেলভিউ, তারপরে ছিল হচ্ছে উডল্যান্ডস, আর ওইদিকে সিএমআরআই এবং বিএম বিড়লা। মূলত এই চারটে বড় বেসরকারি হাসপাতাল। আজকে ইএম বাইপাস কিন্তু হসপিটাল অ্যান্ড হোটেল সরণি হয়ে গেছে। প্রচুর হোটেল এবং প্রচুর হসপিটাল, এবং সেগুলি সবই ভারত সেরা অনেকগুলি হাসপাতাল আমাদের এখানে হয়েছে। এগুলো সবই কিন্তু সম্ভব হয়েছে মনমোহন সিংয়ের সেই পলিসি বদলের ফলে। কি পলিসি না, মনমোহন সিং বললেন যে সরকার বেসরকারি কোম্পানিকে কিছু সুযোগ সুবিধা দেবে। পশ্চিমবঙ্গ সরকার কি দিয়েছিল না, তারা সস্তায় জমি দিয়েছিল, তার ফলে অনেকগুলি বেসরকারি হাসপাতাল আমাদের এখানে তৈরি হলো। তো তেমনি একইভাবে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি ম্যানেজমেন্ট কলেজ, এই যে বিষয়গুলো, এগুলো সবই ছিল সরকারি ব্যবস্থাপনা। সেখানেও আস্তে আস্তে শিক্ষা, স্বাস্থ্য দুটোতেই বেসরকারি কোম্পানি তারা চলে এলো। তো এটা ছিল বেসরকারিকরণের একটা বিষয়। শিল্পের ক্ষেত্রেও যেমন একটা কন্ট্রোলিং অথরিটি ছিল, অর্থাৎ চাইলেই শিল্প করা যেত না, সেইখানেও উনি বললেন যে না, এই শিল্প তারা নিজের মতো করে করতে পারবে এবং রাজ্য সরকারগুলি সিদ্ধান্ত নেবে। বিলগ্নীকরণটা কি না, সরকারের হাতে প্রচুর কোম্পানি ছিল, যেটাকে আমরা বলি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। এই রাষ্ট্রায়ত্ত কোম্পানির অনেকগুলি ছিল হচ্ছে সাদা হাতি, অর্থাৎ এই শ্বেত হস্তি পুষতে পুষতে সরকারের কোষাগার থেকে অনেক টাকা বেরিয়ে যেত, সেখানে কোনো উৎপাদন হয় না। এমন কোম্পানিও ছিল যে একটা কণা কোনো পণ্য উৎপাদন হয় না, অথচ কয়েকশো মানুষকে বেতন যোগায়, অর্থাৎ সরকারি কোষাগার থেকে টাকা আসে। মনমোহন সিং সিদ্ধান্ত করলেন যে অলাভজনক প্রতিষ্ঠানগুলি সরকার বন্ধ করে দেবে, আর বাকি যেগুলো খানিকটা রুগ্ন কিন্তু রিভাইভাল সম্ভব, সেখানে সরকার বিলগ্নীকরণ করবে, অর্থাৎ 100% মালিকানা সরকার নিজের হাতে রাখবে না, সরকার বেসরকারি কোম্পানির কাছে মালিকানা বিক্রি করে দেবে। তখন একটা স্কিম চালু হয়েছিল যেটাকে বলা হয় গোল্ডেন হ্যান্ডশেক। গোল্ডেন হ্যান্ডশেক হচ্ছে একটা আগাম অবসর, অর্থাৎ বাধ্যতামূলক অবসর। আমাদের তখন সময়কার যে সময়টা, তখন অবসর, সরকারি কর্মচারীদের অবসরের বয়স ছিল 58, কিন্তু সরকার যেটা করেছিল যে 50 পেরোলে পরেই তাদেরকে অবসর করিয়ে দেওয়া হচ্ছিল এককালীন একটা মোটা টাকা দিয়ে। সেই স্কিমটা কেমন ছিল, সেটা ছিল অনেকটা, সেটা কিন্তু ভারতবর্ষে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তদের মধ্যে। এবং সেই ঘটনাটা কেমন ছিল, সেটা ছিল অনেকটা এইরকম যে বাসে এক ভদ্রলোকের কাছে কন্ডাক্টর ভাড়া চেয়েছেন, তা তিনি পকেট হাত দিয়ে দেখছেন যে তার মানিব্যাগটা নেই। ফলে তিনি খুব অস্বস্তিতে পড়লেন যে কী করে ভাড়া জোগাবেন, কারণ ওকে তো যেতে হবে একটা জায়গায়। কন্ডাক্টরও অসহায়, বিনা ভাড়ায় অতএব তাকে নামিয়ে দেবে। তো তখন দেখা গেল যে পাশে একজন যাত্রী, তিনি কন্ডাক্টরকে বললেন ওনার ভাড়া কত। কন্ডাক্টর বললেন যে এই পরিমাণ ভাড়া। বললো ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তো এই সহৃদয় যাত্রী ভাড়াটা দিয়ে দিলেন, পরিস্থিতিটা সামাল দেওয়া গেল। কিন্তু পরে যেটা জানা গেল যে ওই যে সহৃদয় যাত্রী যিনি ভাড়াটা মিটিয়ে দিলেন, উনিই ছিলেন পকেটমার। উনি ওর পকেটটা মেরেছিলেন এবং তারপর উনি ওর ভাড়াটা জুগিয়েছিলেন। সরকারি যে কর্মসূচিটা ছিল সেটা ছিল অনেকটা এই রকম, অর্থাৎ এককালীন টাকা দিয়ে দেওয়া হলো, আসলে চাকরিটা খেয়ে নেওয়া হলো। এটাই ছিল গোল্ডেন হ্যান্ডশেক। তৃতীয় যে বিষয়টি, সেটা ছিল হচ্ছে বিশ্বায়ন। এটা অত্যন্ত জরুরি ছিল, কারণ বিশ্বায়ন ছাড়া, বিশ্বায়নটা কি, বিশ্বায়নটা হচ্ছে বাকি বিশ্বের সঙ্গে পা মিলিয়ে চলা। ততদিনে কিন্তু গোটা বিশ্ব অনেক বদলে গিয়েছে, বিশেষ করে চীন। তারা আমাদের দেশের
মার্কেট দখল করার জন্য তৈরি হয়ে বসে আছে, আমরা তাদের অনুমতি দিচ্ছি না। কিন্তু তার নিজের দেশে সে প্রোডাকশান এত সুন্দর বাড়িয়েছে এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে সে অভিজ্ঞতা নিয়েছে, ইউরোপ থেকে নিয়েছে, আবার ইউরোপ চীন থেকে শিখছে। অনেক দেশ তারা নিজের মতো করে তার অর্থনীতিকে সাজিয়ে নিয়েছে এবং সেই মতো দেশের আইন কানুন অনেক কিছু বদলে নিয়েছে। ভারতবর্ষ ছিল দরজা বন্ধ করে দেওয়া একটা রাষ্ট্র। সে কিছুতেই দরজা খোলে না, জানলা খোলে না। ওই যে কিছু মানুষ থাকে না, যাদের একটা ব্যাধি হচ্ছে যে দরজা খুলবে না, জানলা খুলবে না, দিনরাত ঘরবন্দি হয়ে থাকবে। ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা এবং তৎকালীন নেতা নেত্রীদের যে মানসিকতা ছিল তার মধ্যে এইটা ছিল। যদি এটার মধ্যে একটা অন্য ভাবনাও ছিল, সেটা হচ্ছে যে রাষ্ট্র সবাইকে সুরক্ষা দেবে, রাষ্ট্র সবার ভার নেবে, কারণ আমাদের দেশটা হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। ফলে সেই ভাবনা থেকে তারা বিদেশি পুঁজি প্রযুক্তি এগুলোকে চট করে আমাদের দেশে ঢুকতে দিতে চাইছিলেন না। ফলে তারা খানিকটা ভুল করছিলেন, যে পরিস্থিতির সঙ্গে চলতে পারছিলেন না। মনমোহন সিং বললেন যে না, আমরা বিদেশি পুঁজি চাই, আমরা বিদেশি বিনিয়োগ চাই এবং আমরা বিদেশি প্রযুক্তি চাই। এবং যার ফলে যেটা হলো যে 8-এর দশকের পর আবার দেখা গেল 9-এর দশকের মাঝামাঝি এসে ভারতবর্ষে কম্পিউটারের বিরুদ্ধে আবার নতুন করে আন্দোলন শুরু হলো। ভারতবর্ষে আবার নতুন করে বন ধর্মঘট এসব চলতেই থাকলো। পশ্চিমবঙ্গে তো বামপন্থীরা মোটামুটি পুজোর আগে তাদের একটা বন্ধ প্রায় বাধাই ছিল, যে সেপ্টেম্বর নয় অক্টোবর মাসে একটা ভারত বন্ধ তারা ডাকতেন। এই বন্ধগুলি ছিল মূলত তৎকালীন সরকারের, অর্থাৎ মনমোহন সিং সরকারের, যে মনমোহন সিংয়ের অর্থমন্ত্রীতে যে অর্থনীতিতে ভারতবর্ষ চালিত হচ্ছিল সেই অর্থনীতির বিরুদ্ধে একটা প্রতিবাদ। কি বদলাতে চেয়েছিলেন মনমোহন সিং, এখন আমরা সেই প্রসঙ্গে আসি। আমরা চলে যাই যে আমাদের যে দৈনন্দিন যে পরিষেবাগুলি আমাদের প্রয়োজন হয়, সেই পরিষেবাগুলো কোন জায়গায় ছিল। যেমন ধরা যাক টেলিফোনে কয়েক বছর আগেও আমাদের যেটা ছিল, একজন লাইনবাবুর গল্প বলি। লাইনবাবু কে না, লাইনবাবু হচ্ছেন যিনি আপনার ফোনটি খারাপ হলে পরে সারাতে আসবেন। দেখা যাচ্ছিল যে পাড়ায় যখন লাইনবাবু এসছেন তখন পাড়ার অনেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে। অনেকটা সরস্বতী বা লক্ষ্মী পুজোর দিন যেভাবে লোকেরা পুরোহিতকে নিয়ে টানাটানি করে যে আমার বাড়ির পুজোটা একটু করে দিয়ে যান, তেমনি লাইনবাবুকে সবাই গিয়ে অনুরোধ উপরোধ করছে আমার ফোনটা একটু সারিয়ে দিয়ে যান। কেন এই পরিস্থিতি ছিল? তার কারণ ফোন মানে হচ্ছে সরকারি এবং মনোপলি। অর্থাৎ একটা ফোন আপনি কবে পাবেন এবং সেটা নষ্ট হলে কবে সারানো হবে, সবটাই ছিল তাদের ওপর নির্ভরশীল। ফলে লাইনবাবু ছিলেন একেবারে ভগবান, সাক্ষাৎ ভগবান। তাকে নিয়ে সবাই টানাহাচড়া করতো, কারণ কেউ একটা যদি ফোনের গোলযোগের কথা নথিভুক্ত করতো, দেখা যেত 3 মাস 4 মাস লাগতো একটা ফোন সারাতে। আর ফোনের লাইন পেতে দরখাস্ত করার সময় দেখা যেত 20 থেকে 30 হাজার দরখাস্ত পেন্ডিং আছে। অর্থাৎ অত মানুষ ফোন পাবেন, তারপর আপনি পাবেন। আর যেটা বলছিলাম যে টেলিফোনের মানে পরিষেবার মান কেমন ছিল, প্রথমত এই যে ক্রস কানেকশন, এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের একটা জনপ্রিয় কমিক আছে, তো সেটা কিন্তু 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত সেই পরিস্থিতি ছিল। অর্থাৎ প্রচণ্ড ক্রস কানেকশান হতো এবং তা থেকে কিন্তু বেশ মজার মজার ঘটনা আছে। তার মধ্যে হচ্ছে যে টেলিফোনের এই ক্রস কানেকশান প্রচুর প্রেমের জন্ম দিয়েছিল এবং সেই প্রেমের অনেক পরিণতিও আছে। অনেক এইরকম মানে প্রেম থেকে বিয়ের সম্পর্ক তৈরি হয়েছিল কি না, ক্রস কানেকশানে ওই একটা পার্টিকুলার লাইনেই ফোনটা যাচ্ছিল। তারপরে প্রথম বিরক্তি, সন্দেহ প্রকাশ, তারপরে এখন যেমন লোকেরা ফেসবুকে আলাপ হওয়ার পর একদিন মুখোমুখি আলাপ করে, তখন এই ক্রস কানেকশানে দুজনের গল্প হতে হতে একদিন দুজনে একটা জায়গায় গিয়ে আলাপ হলো এবং তারপরে একে অপরের প্রতি একটা পছন্দ তৈরি হলো এবং সেটা বিয়ের সম্পর্ক গড়ালো। এটা তো যেমন একটা মজার ঘটনা, আবার অত্যন্ত মর্মান্তিক ঘটনাও আছে যে পাশের বাড়ি কি 2 বাড়ি দূরেও একটা কোনো খবর দেওয়া যাচ্ছে না, ফোন এত ডিস্টার্ব করছে। একটা ব্যক্তিগত ঘটনা আমি বলি। 1995 সালে শিয়ালদা স্টেশনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে কৃষ্ণনগরের বাসিন্দা এক ভদ্রলোক, তাকে চেকাররা ধরেছিল, তিনি বিনা টিকিটের যাত্রী। তো তাকে আটকে রাখে এবং তিনি পরিচয় দেন যে তিনি মধ্য কলকাতার একটি কলেজের শিক্ষক। কিন্তু মানে চেকাররা বলেন যে না, আপনাকে বিনা টিকিটে ধরা হয়েছে, তো ছাড়তে চান না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে গ্রেপ্তারির খবরটা ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হয়ে যায় এবং তারা এসে শিয়ালদা স্টেশনে বিক্ষোভ শুরু করে যে মাস্টারমশাইকে ছাড়তে হবে। আলটিমেটলি এই গোলমালটা এমন জায়গায় পৌঁছয় যে সন্ধ্যের দিকে পুলিশকে গুলি চালাতে এবং 5-6 জন সেই গুলিতে মারা যান। আমি তখন যে সংবাদপত্রে চাকরি করি তার অফিস হচ্ছে আমা স্ট্রিটে ছিল। তো এই গুলি চালনার ঠিক আগের মুহূর্তে পর্যন্ত আমি দুপুর থেকে সন্ধে পর্যন্ত যা যা হয়েছিল, তো সেইটা আমি আমার অফিসকে জানাবো বলে ওই শিয়ালদা উড়ালপুলের নিচে তখন অনেক পিসিও ছিল,
সেই পিসিওতে গিয়ে ওখান থেকে ফোন ডায়াল করে আমার স্ট্রিটের অফিসে খবর দেব, কিন্তু সেখানে পর্যন্ত আমি 350 ছিল সেই টেলিফোন এক্সচেঞ্জ, সেখান থেকেও আমি খবরটা দিতে পারলাম না, এত ফোনের ডিস্টারবেন্স হতো। ফলে আমাকে অফিসেই চলে যেতে হলো। সেখান থেকে যখন আমি আবার ফিরলাম তখন দেখা যাচ্ছে যে পুলিশ প্রায় গুলি চালাতে যাচ্ছে, এবং আলটিমেটলি যেটা হলো যে পুলিশ গুলি চালালো। তো এই যে সেদিন আমার নিজেরই এমন অবস্থা হয়েছিল উড়ালপুলের ওপরে যে অল্পের জন্য আমি রক্ষা পেয়ে যাই। কারণ এই যে পরিস্থিতিটা তৈরি হয়, আমি যদি ফোনে খবরটা দিয়ে দিতে পারতাম তাহলে আমাকে সশরীরে তখন মানে অফিসে গিয়ে খবরটা লিখে আসতে হতো না। তো এই ছিল আমাদের টেলিফোনের অবস্থা। তো টেলিফোনের এই পরিস্থিতি আজকে অনেকটা বদল হয়েছে। কলকাতার কিন্তু একটা দারুণ সুখকর অভিজ্ঞতা আছে, যে এই যে আজকে আমাদের হাতে হাতে মোবাইল, ভারতবর্ষে 1995 সালে মোবাইল চালু হয়, এবং সেই মোবাইল চালুর সঙ্গে কিন্তু ভারতবর্ষের মোবাইলের ইতিহাসে কলকাতার নাম জুড়ে আছে। তৎকালীন আমাদের যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন শ্রী সুখরাম, তিনি এবং তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু রাইটার্স বিল্ডিংস থেকে, তিনি এবং সুখরাম দিল্লি থেকে যোগাযোগ ভবনে বসে তারা দুজনে প্রথম মোবাইলে কথা বললেন। সেই প্রথম ভারতবর্ষে মোবাইল চালু হলো। সেদিন আমরা রাইটার্স বিল্ডিং, এবং জ্যোতিবাবু তো খুব সুন্দর, ওর একটা কথা বলার একটা খুব মজার একটা ঢং ছিল। তা উনি যখন বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যেবেলা, তখন সাংবাদিকরা ওকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছেন যে কেমন লাগলো আপনার। তিনি বললেন, হ্যাঁ এইটুকু একটা যন্ত্র, আজব ব্যাপার, ওপারে দেখলাম মনে হচ্ছে যেন পাশের বাড়ি দাঁড়িয়ে কথা হচ্ছে। তো এই ছিল জ্যোতিবাবুর প্রতিক্রিয়া। যেমন ধরা যাক গাড়ি, আমরা আজকের দিনে সাধারণভাবে কী ভাবি যে গাড়ি হচ্ছে যার টাকা আছে, বিত্তবান মানুষ, সে গাড়ি কিনবে। এখন অনেকের 2-3টে গাড়ি আছে। কিন্তু এই 91 সালের আগে পর্যন্ত, বেশি দিন নয়, 30 বছর আগের ভারতবর্ষটা কেমন ছিল না, গাড়ি কেনাটাও ছিল সরকারের ইচ্ছাধীন, শুধু টাকা থাকলে হবে না। 4 চাকার গাড়ির ক্ষেত্রে একটা গাড়ি আজকে বুক করলে সেটা পাওয়া যেত কখনো কখনো 10 বছর লেগে যেত। তার ফলে মানুষ কি করতেন, অনেকে পুরনো গাড়ি কিনে নিতেন, এবং দেখা যেত নতুন গাড়ির থেকে পুরনো গাড়ির দাম বেশি। আমি একজন প্রখ্যাত সাংবাদিকের ব্যক্তিগত গল্প এখানে বলবো। স্বামীনাথন আয়ার, তিনি যেহেতু সরকার নথিভুক্ত একজন বড় সাংবাদিক ছিলেন, তিনি 1973 সালে একটা গাড়ি কিনেছিলেন, 4 চাকার গাড়ি। তখন সেটার দাম ছিল 22,000 টাকা। উনি ওর লেখায় বলেছেন যে 6 বছর চালানোর পর সেই গাড়িটা উনি বিক্রি করেছিলেন 36,000 টাকায়। কেন পুরনো গাড়ি এত বেশি দামে উনি বিক্রি করতে পারলেন? তার কারণ টাকা থাকলেই গাড়ি পাওয়া যেত না। গাড়ি তৈরি করত দেশে তখন মূলত 2টি কোম্পানি। একটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি, এখন অনেকটাই রুগ্ন, প্রায় উঠে যাওয়ার জোগাড়, হিন্দুস্তান মোটরস, যারা অ্যাম্বাসেডার গাড়ি তৈরি করত। আরেকটা ছিল ফিয়েট, যারা তৈরি করত। এই দুটো কোম্পানি হচ্ছে মূলত গাড়ি নির্মাতা ছিল। ফলে সরকার গাড়ি বিক্রির বিষয়টি কমপ্লিটলি তাদের নিয়ন্ত্রণে রেখেছিল, যদিও বেসরকারি কোম্পানি গাড়ি তৈরি করত। এখন আমরা প্রচুর মোটর সাইকেল বা মোটর বাইক আমরা প্রচুর দেখি। 91-এর আগের ভারতবর্ষে সবচেয়ে বেশি ছিল হচ্ছে স্কুটার। এই স্কুটার পেতে 8 থেকে 10 বছর অপেক্ষা করতে হতো। উত্তর ভারতে একটা প্রথা চালু ছিল যে বিয়েতে মেয়েকে, অর্থাৎ বরকে যে যৌতুক দেওয়া হতো, তাতে অনেক সময় মেয়ের বাবা একটা স্কুটার যৌতুক হিসেবে দিতেন। ওখানে যেটা দেখা যেত, ওখানে যেহেতু একটু কম বয়সে বিয়ের প্রচলন ছিল, ফলে 9-10-এ যখনই মেয়ে পড়া শুরু করলো, তখনই বাবা বা পরিবার একটা স্কুটারও বুক করে দিল। কারণ হচ্ছে যে স্কুটারটা আসতে প্রায় 5 বছর, 6 বছর, 7 বছর লাগবে। ততদিনে মেয়ে কলেজ পেরিয়ে যাবে এবং তার বিয়ের বয়স হয়ে যাবে, এবং মোটামুটি স্কুটারটা কবে ডেলিভারি হবে সেইটাকে ধরে বোঝাপড়া করে বিয়ের দিনক্ষণ ঠিক হতো। এই ছিল ভারতবর্ষ। গ্যাসের লাইন 10 থেকে 15 বছর অপেক্ষা করতে হতো। লোকেরা এমপি এমএলএদের ধরাধরি করতেন, কারণ তাদের একটা কোটা ছিল। ফলে তাই নিয়ে অনেক অনিয়ম, অনেক অভিমান, ওকে দিল আমাকে দিল না, এই সমস্ত হতো। ধরা যাক ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার জন্যে কয়েক বছর অপেক্ষা করতে হতো একটা অ্যাকাউন্ট খোলার জন্যে। ওকে বলতো, হ্যাঁ রে, ওই ব্যাংকে কি তোর কারো পরিচিত কেউ আছে? একটু ম্যানেজারবাবুকে বলবি, আমার একটা জরুরি অ্যাকাউন্ট খোলা দরকার। এখন আমরা অনলাইনে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারি, অর্থাৎ ব্যাংকও জানে না সারাদিনে কত অ্যাকাউন্ট, কোথায় তার অ্যাকাউন্ট খোলা হচ্ছে। দিনের শেষে সে কম্পিউটার থেকে জানবে যে নতুন কত অ্যাকাউন্ট খোলা হলো। সবটাই এখন ব্যক্তির হাতে। কিন্তু 91-এর আগে পর্যন্ত ভারতবর্ষে বেসরকারি ব্যাংকের সংখ্যা ছিল অত্যন্ত কম, সবই ছিল সরকারি ব্যাংক, এবং তারও ব্রাঞ্চ ছিল অত্যন্ত সীমিত। ফলে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, ব্যাংকিং, এটাও ছিল খুব সামান্য লোকের একটা
পরিষেবা। ব্যাংকিং একটা মস্ত বড় পরিষেবা, টাকা পয়সার লেনদেন আমরা কিভাবে করব। তো এই ছিল ভারতবর্ষ। পরিষেবাতে আসি, প্রথমে আসি যে বিদ্যুতের প্রসঙ্গে। বিদ্যুৎ হচ্ছে আমাদের জীবনে, মানব জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বিদ্যুৎকে বাদ দিয়ে জীবন অচল। বিদ্যুৎ না থাকলে ট্রেন চলবে না, বিদ্যুৎ না থাকলে পানীয় জল আসবে না, দুধ সরবরাহ বিঘ্নিত হবে। কিন্তু সেই ভারতবর্ষে বিদ্যুৎ বলতে গেলে প্রায় ছিলই না, এবং যেটা ছিল সেটা হচ্ছে যে খুব সামান্য কিছু পরিবারে বিদ্যুতের সংস্থান ছিল, এবং তাদেরকেও তাদের যা চাহিদা সেই পরিমাণ বিদ্যুৎ দেওয়া যেত না। ফলে অনিবার্য ফল যেটা ছিল যে একটা বিস্তীর্ণ ভারতবর্ষ অন্ধকারে ডুবে থাকতো, এবং যাদের বাড়িতে বিদ্যুতের লাইন ছিল তাদেরও দিনের অনেকটা অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হতো। একটা শব্দ, ফ্রিকোয়েন্টলি ইউজড একটা শব্দ ছিল, তার নাম হচ্ছে লোডশেডিং। লোডশেডিং ব্যাপারটা কি না, ওটা হচ্ছে ওই জাহাজে যেমন পণ্য নিয়ে জাহাজ যায় সমুদ্রে, তখন কখনো যদি জাহাজ ডুবে যাওয়ার জোগাড় হয় তখন নাবিকেরা কি করেন না, কিছু পণ্য তারা সমুদ্রে ফেলে দেন, অর্থাৎ জাহাজের ওজনটাকে কমিয়ে দেন, যাতে কিছু সময় অন্তত ভেসে থাকা যায়, যাতে অন্যরা এসে তাকে রেস্কিউ করতে পারেন। লোডশেডিংয়ের কি বিষয়টাও তাই, অর্থাৎ আমার যা বিদ্যুতের চাহিদা সেই পরিমাণ বিদ্যুৎ আমার কাছে নেই, ফলে যাদের যাদের আমি দিচ্ছিলাম একটা এলাকাকে আমি অন্ধকার করে দিলাম, অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলাম। এই ছিল লোডশেডিং। এই লোডশেডিং নিয়ে পশ্চিমবঙ্গে একটা দারুণ মজার রাজনীতি হচ্ছিল। কি হচ্ছিল না, আমরা সবাই জানি কম বেশি যে বামফ্রন্টের যে সরকার ছিল তাদের একটা বড় এজেন্ডা ছিল কেন্দ্রের বিরুদ্ধে, যে রাজ্যের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, আরও বেশি টাকা পয়সা দিতে হবে, এবং একই সঙ্গে তারা লোডশেডিং নিয়েও কেন্দ্রীয় সরকারকে নানানভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ, আন্দোলন এসব চালাচ্ছিলেন। তখন এখানকার যারা বিরোধী দল অর্থাৎ কংগ্রেস মূলত, তারা দেয়ালে যেটা লিখতো, একদিকে সিপিএমের দেয়াল লেখা থাকতো যে রাজ্যের হাতে অধিক ক্ষমতা চাই, আর পাশে কংগ্রেস সেটাকে বিদ্রূপ করে লিখতো রাজ্যের হাতে অধিক কেরোসিন ও মোমবাতি চাই। এখান থেকে বোঝা যায় যে আমাদের পরিস্থিতিটা কেমন ছিল, অর্থাৎ আমরা অন্ধকারে ডুবেছিলাম। লোডশেডিং নিয়ে তৎকালীন সরকার অর্থাৎ রাজ্যের যে বামফ্রন্ট সরকার, তাদের এত বিড়ম্বনা, বিরোধীদের নানান রকম প্রচার ছিল, স্বাভাবিক বিরোধীরা সেটাকে অস্ত্র করেছিলেন। তো তার মধ্যে আরেকটি বিষয় ছিল, আরেকটি দেয়ালে লেখা হতো যে অন্ধকার থেকে আলোয় নিয়ে এলেন প্রভু যিশু, আর আলো থেকে অন্ধকারে পৌঁছে দিলেন জ্যোতি বসু। তো এইভাবে তৎকালীন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ, সমালোচনা এইসব হতো, কিন্তু বেচারি কি করবেন, কারণ গোটা ভারতবর্ষের নীতিরও একটা পরিবর্তন প্রয়োজন ছিল। কেন এই পরিস্থিতি ছিল না, পশ্চিমবঙ্গে শুধু নয়, গোটা ভারতবর্ষেই বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বন্টন গোটাটাই ছিল সরকারের নিয়ন্ত্রণে। পশ্চিমবঙ্গে সিএসসি যে কোম্পানি, সেটা ব্রিটিশ কোম্পানি, এবং পরবর্তীকালে ব্রিটিশ কোম্পানি তারা ভারতীয় কোম্পানিতে পরিবর্তন হয়, কিন্তু সেটা হচ্ছে একটা ব্যতিক্রম। এবং তারা তৎকালীন সময় খুব অল্প জায়গা, অর্থাৎ মূলত কলকাতা শহর এবং আশপাশের কিছু এলাকায় বিদ্যুৎ দিতেন, এবং তাদেরও বিদ্যুতের কিন্তু যোগান যথেষ্ট ছিল না, ফলে তারাও সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো তাদেরকে। ফলে লোডশেডিং ছিল আমাদের জীবনে একটা অভিশাপের মতন। আজকের ভারতবর্ষ কিন্তু সেই জায়গা থেকে অনেকটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনটা এসছে, অর্থাৎ অনেক বেশি বেসরকারি কোম্পানি এখন বিদ্যুৎ উৎপাদন করে, এবং তার ফলে ভারতবর্ষের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। হয়তো বিদ্যুতের দাম নিয়ে অনেক রকম অভিযোগ আছে, কিন্তু একটা পণ্যের উৎপাদন এবং বন্টন এই দুটোতে এক জিনিস নয়। আমার যদি নাই থাকে তাহলে আমি দেবো কী করে? যেটা আমি গাড়ির ক্ষেত্রে বলছিলাম, যে টাকা থাকলেই গাড়ি কেনা যেত না, গাড়িটার পাওয়ার জন্যে সরকারের অনুমতি লাগতো। ফলে এই ছিল আমাদের ভারতবর্ষ। যেমন আমরা যদি আজকের এয়ারপোর্টগুলি দেখি, এয়ারপোর্টগুলিতে গেলে আমরা দেখব যে প্রায় 20-25টা এয়ারলাইন্সের বিমান সেখানে রয়েছে, এবং সারাদিন তারা দেশের নানান প্রান্তে এবং বিশ্বের নানান প্রান্তে ছোটাছুটি করছে। 91-এর আগের ভারতবর্ষে কি ছিল? 91-এর আগের ভারতবর্ষে ছিল শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারলাইন্স, এবং বিদেশে যাওয়ার জন্য হচ্ছে এয়ার ইন্ডিয়া, এবং তাদের টিকিট কাউন্টার কলকাতায় ওই যে চিত্তরঞ্জন এভিনিউতে একটা টিকিট কাউন্টার, এবং পরের কাউন্টারটা ছিল শিলিগুড়ি শহরে। অর্থাৎ এবং প্লেনের টিকিট কাটার জন্য ভোরবেলা গিয়ে লাইন দিয়ে সন্ধ্যেবেলা হয়তো কেউ টিকিট হাতে পেতেন। এই ছিল ভারতবর্ষ। তার কারণ শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া, এবং তাদেরও যেহেতু মনোপলি, ফলে তাদের সার্ভিসেরও কোনো ঠিক ঠিকানা থাকতো না, অর্থাৎ হামেশাই প্লেন বাতিল হতো, হামেশা প্লেন অচল হয়ে যেত। কিন্তু আজকের ভারতবর্ষে হয়তো অন্য অনেক সমস্যা আছে, অন্য অনেক অভিযোগ আছে, কিন্তু আজকের ভারতবর্ষে অন্তত বিমানের যাত্রার জন্যে দিনের পর দিন অপেক্ষা করতে হয় না। 10 মিনিটের সিদ্ধান্তেও কেউ কিন্তু বিমানের টিকিটটা চট করে কেটে নিতে পারেন, এবং প্রচুর বিমান এখন অ্যাভেলেবেল, এবং সেগুলি সবই হচ্ছে বেসরকারি। এই
প্রেক্ষাপটে একটা জিনিস বলে নেওয়া দরকার যে আজকে হয়তো এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স সেটা গুটিয়ে ফেলার কথা হচ্ছে, সেটা আরেকটা রাজনৈতিক বিতর্ক। কিন্তু এটা ঠিক যে ভারতবর্ষের ওই 91 সালের ওই যে সিদ্ধান্তের ফলে আমরা কিন্তু আজকে আমাদের বিমান যাত্রাটা অনেক সহজ হয়ে গিয়েছে। আজকাল মেগা সিরিয়াল কথাটা আমরা খুব শুনি। তো ভারতবর্ষের প্রথম যে মেগা সিরিয়াল সেটা ছিল রামায়ণ এবং মহাভারত। সকাল 9টায় হতো, দূরদর্শনে দেখানো হতো এবং ভারতবাসী মোটামুটি কাজকর্ম সেরে সেখানে বসে পড়তেন। কিন্তু আমার আলোচনার বিষয়টা মেগা সিরিয়াল নয়। আমি যেটা বলতে চাই যে এই যে দূরদর্শনে মেগা সিরিয়াল দেখা, অর্থাৎ রামায়ণ মহাভারত দেখা, এছাড়া কিন্তু মহাভারত ছাড়া আর কোনো গতি ছিল না। তার কারণ ওইটাই দেখতে হবে যদি দেখতে হয়, কারণ দূরদর্শন ছাড়া আর কোনো চ্যানেল ছিল না। আজকে শয়ে শয়ে চ্যানেল ভারতবর্ষে, কিন্তু এই 90-এর দশকের গোড়া পর্যন্ত ভারতবর্ষে রেডিও বলতে আকাশবাণী আর টেলিভিশন বলতে দূরদর্শন। বেসরকারি টেলিভিশন সেট বাজারে পাওয়া যেত, সেগুলোর মধ্যে ভারতীয় কোম্পানি ছিল, বিদেশি কোম্পানি কিছুই ছিল না, তারা অনেক পরে এসেছে। কিন্তু প্রচার ব্যবস্থা সম্প্রচারের জন্য গোটাটাই ছিল সরকার নিয়ন্ত্রিত সংস্থা, অর্থাৎ দূরদর্শন এবং আকাশবাণী। এবং তারা বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে বিন্দুমাত্র জায়গা দিত না। মূলত ছিল তারা হচ্ছে সরকারি প্রচার মাধ্যম, অর্থাৎ মানে আকাশবাণীর যেমন খবরের শিরোনামই ছিল যে প্রধানমন্ত্রী আজ অমুক জায়গায় এই বলেছেন, তার পরের খবরটা ছিল প্রধানমন্ত্রী আজ এই উদ্বোধন করেছেন। মূলত সরকারি প্রচার ব্যবস্থা। দূরদর্শনও তাই, তাদেরও খবর ছিল যে প্রধানমন্ত্রী কি করেছেন, প্রধানমন্ত্রী কি বলেছেন, সরকার এই করেছে, সরকার ওই করেছে, আর কিছু ঘটনা দুর্ঘটনা এগুলো কিছুটা থাকতো। কিন্তু খবর বলতে মূলত হচ্ছে এই, অর্থাৎ সরকারের ঢাক পেটানো। এবং এই ঢাক পেটানোর ব্যাপারটা এমন ছিল যে দেশে যে সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠান আছে তাদের কোনো রকম প্রচারের কোনো বন্দোবস্ত ছিল না। এটা নিয়ে একটা ঘটনা বলি। ঘটনা হচ্ছে যে আমাদের এখানে 1978 সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। 78-এর বন্যা, আমাদের বাংলার বন্যা যে নিয়ে যে আলোচনা হয় তাতে অনেকেই বলে থাকি আমরা যে 78-এর বন্যা। 78-এর বন্যা সত্যি ভয়াবহ বন্যা। কারণ হচ্ছে যে সেপ্টেম্বর মাসে 17-18 তারিখ নাগাদ বর্ষাটা চলে যায়, তার ফলে কিন্তু সেবার যেটা হয়েছিল যে ওই 17-18 তারিখ নাগাদ প্রবল বৃষ্টি হলো, ফলে নদী নালা সব কিছু আগে থেকেই ভরেছিল, ফলে এই প্রবল বৃষ্টিতে গোটা রাজ্য বন্যা কবলিত হলো। তো তখনও কিন্তু এখনকার মতো মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল ছিল এবং তখন আমাদের যে জুতো কোম্পানি বাটা কোম্পানি তারা বেশ মোটা টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছিল, কিন্তু তারা কোনো প্রচার পাচ্ছিল না। এত টাকা তারা দিলেন, তার কারণ হচ্ছে যে সংবাদপত্র সেটাও তখন নিয়মিত ঠিকঠাক মতো ছাপা হচ্ছে না, বৃষ্টিতে এত মানে সমস্ত কাজ বিঘ্নিত হচ্ছে, প্লাস সংবাদপত্র খুব বেশি লোকের কাছে যেতও না। ফলে আকাশবাণীতে 2 লাইন খবর হলে পরে দারুণ হয়, কিন্তু বেসরকারি কোম্পানির প্রচার দেয়া যাবে না। তো তৎকালীন বাটা কোম্পানির যিনি জনসংযোগ আধিকারিক ছিলেন তার সঙ্গে আকাশবাণীর তৎকালীন একজন কর্তার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তো দুজনে মিলে একটা সুন্দর রাস্তা বার করলেন। একদিন আকাশবাণীর বুলেটিনে বলা হলো যে বাটানগরের একটি জুতো কোম্পানি তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একটি মোটা অঙ্কের অর্থ দান করেছে, অর্থাৎ সাপ মূল্য লাঠিও ভাঙল না। এই যে আমরা কথায় কথায় বলি না ডানলপের মোড়, আকাশবাণীর খবরে বলা হতো যে বিটি রোড এবং দক্ষিণেশ্বরগামী রাস্তার সংযোগস্থল, কোনো মতেই তারা ডানলপ কথাটা বলবে না, কারণ হচ্ছে ডানলপ হচ্ছে ডানলপ টায়ার। এখন আকাশবাণীর খবরে আমরা শুনতে পাই যে টাটা স্টিল কি পরিমাণ ইস্পাত বছরে প্রডিউস করেছে। তখন এসব নাম মুখে আনার কোনো উপায়ই ছিল না। স্টিল মানে হচ্ছে সেল, অর্থাৎ ভারত সরকারের সংস্থা। সেল, প্রাইভেটের কোনো প্রচারের কোনো স্কোপই ছিল না। তো এই ছিল ভারতবর্ষ, অর্থাৎ মিডিয়ার ক্ষেত্রেও আমাদের কাছে কোনো অপশান ছিল না ওই দূরদর্শনে। তবে হ্যাঁ, এটা ঠিক যে 9-এর দশকের আগে পর্যন্ত দূরদর্শনে কিন্তু সত্যিই কিছু উচ্চ মানের ভালো সিরিয়াল, যেমন হামলোগ, যেমন আরও অনেকগুলো তৎকালীন সময়তে ছিল যেগুলো কিন্তু মানুষের হৃদয় জয় করেছিল। সেই মানের সিরিয়াল কিন্তু এখন পাওয়া যায় না। শুরুতে বলেছিলাম যে নবভারত, শেষ করব এই বলে যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষকেই অনেকে বলেন যে এটা ভারতবর্ষ নয়, এটা হচ্ছে ইন্ডিয়া। আমাদের সংবিধানে বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, কিন্তু ব্রিটিশরা যেহেতু ইন্ডিয়া কথাটাই বেশি ব্যবহার করতো, ফলে আমাদের অনেকেরই ধারণা যে এটা একটি বিদেশি শব্দ। তো 91 পরবর্তী ভারতবর্ষ যে বিশ্বের সঙ্গে তাল মিলিয়েছে এবং তার রূপ বদল, এই রূপ বদলের ভারতবর্ষকে অনেকেই বলে থাকেন ঠিক উল্টোভাবে, ভারত
দ্যাট ইজ ইন্ডিয়া। আবার দেখা হবে পরের কোনো আলোচনায়। নমস্কার।